রূপশ্রীর গল্পগাথায় আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের শোনাচ্ছি রহস্যের আড়ালে ভয় নবম পর্ব, রচনা মহুয়া ঘোষ। কিন্তু এরই মধ্যে হঠাৎ করে কনাথ সেন লোহার থালাটাকে তুলে নিয়ে রাখলো ধুনুচিটার ওপরে। সাথে সাথেই মোমবাতিগুলো নিভে যেতে শুরু করলো। এক এক করে সব কটা মোমবাতি নিভে গেল প্রায় মিনিট খানেকের মধ্যেই। আর মোমবাতিগুলো নিভে যেতেই দেয়ালে ফুটে ওঠা ছায়া দুটোও উধাও হয়ে গেল। পুরো হলঘর জুড়ে নেমে এলো অন্ধকার। সাথে সাথেই হেমেন্দ্রের উদ্দেশ্যে বলে উঠল কনাথ সেন, ঘরের আলোগুলোকে জ্বালিয়ে দিন হেমেন্দ্রবাবু। কনাথ সেনের কথাটা শুনেই উঠে দাঁড়ালো অরণ্য। তারপর হাতড়াতে সুইচ বোর্ডের কাছে গিয়ে আলোগুলোকে জ্বেলে দিল। আলো জ্বলে উঠতেই সবার চোখ চলে গেল প্রাচীর দিকে। ঠিক একই রকমভাবে দাঁড়িয়েছিল ও, শান্ত দৃষ্টিতে তাকিয়েছিল কনাথ সেনের দিকে, ঠিক যেন ঝড়ের আগের নীরবতা। কনাথ সেনের অস্বস্তি আরও যেন খানিকটা বেড়ে গেল। তাই প্রাচীর দিক থেকে চোখ সরিয়ে নিয়ে ফিরল হেমেন্দ্রের দিকে। প্রাচীকে বার করে আনুন গোলটার ভেতর থেকে। কনাথ সেনের কথা শেষ হতেই মিতা চটপট করে উঠে এগিয়ে গেল প্রাচীর দিকে। তারপর ওকে বার করে আনলো গোলটার ভেতর থেকে। কিন্তু প্রাচীর দৃষ্টি যেন আটকে ছিল কনাথ সেনের দিকেই। কনাথ সেনের দৃষ্টিও বারবার চলে যাচ্ছিল প্রাচীর দিকেই। যেন কি একটা ছিল ওই দৃষ্টিতে। কি যেন বলতে চাইছিল প্রাচী, নাকি কোনো বিপদের বার্তা ছিল ওর দৃষ্টিতে। কনাথ সেন কিছু অনুভব করতে পারছিল, কিন্তু কি সেটা বুঝতে পারছিল না। তাই অস্বস্তি ক্রমাগত বাড়ছিলই ওর। কিন্তু ঘরে উপস্থিত সবাইকে একরাশ প্রশ্ন নিয়ে তাকিয়ে থাকতে দেখে শেষে কনাথ সেন নিজের অস্বস্তিকে একপাশে সরিয়ে রেখে বলতে শুরু করলো, আপনারা যা অনুভব করেছেন সেটা সম্পূর্ণই ঠিক। অপ্রাকৃতিক একটা শক্তি প্রাচীকে ঘিরে আছে। কনাথ সেনের কথা শুনে হেমেন্দ্র আর মিতার মুখ শুকিয়ে গেল। অনেক কষ্টে নিজেকে শক্ত করে বলে উঠল হেমেন্দ্র, তাহলে দেখুন হেমেন্দ্রবাবু, প্রথমে আপনাকে বুঝিয়ে বলি আমি ব্যাপারটা। যে গোল আমি বানিয়েছিলাম তার ভেতরে প্রাচীকে বসিয়ে আমি প্রক্রিয়া শুরু করেছিলাম। প্রক্রিয়া কিছুটা চলার পরই একটা আওয়াজ হয়েছিল এবং ওটা থেকেই প্রাচী উঠে দাঁড়িয়েছিল। এটা প্রথম সংকেত ছিল। আমি, আপনি বা এই ঘরে উপস্থিত অন্যরা কিন্তু কেউ উঠে দাঁড়ায়নি, কারণ কোনো রকম অস্বাভাবিকতা কিন্তু ঘিরে নেই আমাদেরকে। যা হোক, তারপর আমরা দেখতে পাই প্রাচীর ছায়া ওর ঠিক পিছনের দেয়ালে। ব্যাপারটা খুবই স্বাভাবিক। এর কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পাই প্রাচীর দ্বিতীয় ছায়া। আমি বলছি না যে একটা মানুষের দুটো ছায়া হতে পারে না। অনেক সময় দুদিক থেকে দুটো আলো পড়লে আমরা দুটো ছায়াও হতে দেখেছি, কিন্তু সেই দুটো ছায়াকে একই সাথে বা একই রকমভাবে নড়তে চড়তে দেখেছি। কিন্তু এখানে ঠিক সেরকম ঘটেনি। এখানে প্রথম প্রশ্ন যেটা আসছে সেটা হলো, প্রথম ছায়াটাকে আমরা যখন দেখতে পাই তখন ঘরে যা আলো জ্বলছিল সেই আলোই কিন্তু ছিল পরেও। তাই কি করে দ্বিতীয় ছায়াটা আচমকাই ফুটে উঠল? এই প্রশ্নটা যেমন ভাবায়, তেমনি আর একটা ব্যাপারও আমরা দেখতে পেয়েছি এখানে। সেটা হলো, প্রাচীর আঁকা ছবিটাকে চিরে ফেলার সাথে সাথেই ওর দ্বিতীয় ছায়াটা ভীষণভাবে বিচলিত হয়ে পড়ে। একটা গতিবিধি আমরা দেখতে পাই দ্বিতীয় ছায়াটার মধ্যে, কিন্তু প্রাচী বা ওই প্রথম ছায়াটা সেই সময় স্থির হয়েই ছিল। কোনো গতিবিধিই আমরা দেখতে পাইনি প্রাচী বা ওই প্রথম ছায়াটার মধ্যে। তাই এখন এটা স্পষ্ট যে অপ্রাকৃতিক একটা শক্তি আছে এই বাড়িতে, বা বলা ভালো প্রাচীকে ঘিরে। কনাথ সেনের কথা শুনে প্রাচী বাদে ঘরে উপস্থিত সবাই বেশ চিন্তিত হয়ে পড়ল। এতক্ষণ সব কিছু চুপচাপই শুনছিল শচীন, কিন্তু এবার বলে উঠল সে, তাহলে প্রথম ধাপ আমরা পেরিয়েছি, তাই তো? হ্যাঁ, এবং নিশ্চিন্ত হয়েছি যে অপ্রাকৃতিক ব্যাপার একটা আছে। কনাথ সেনের উত্তর শুনেই আবার প্রশ্ন করল শচীন, এবার কি তাহলে দ্বিতীয় ধাপে যাওয়ার প্রস্তুতি নেবেন আপনি? হ্যাঁ, তবে আজ নয়, কারণ আজ রাতে কিছু কাজকে সম্পূর্ণ করতে হবে আমাকে। দ্বিতীয় ধাপে যাওয়ার জন্য যে প্রস্তুতি দরকার সেটা আজ রাতে নিয়ে নেব আমি। তারপর কাল সন্ধেবেলায় দ্বিতীয় ধাপে পৌঁছবো আমি। কনাথ সেনের কথা শেষ হতেই প্রশ্ন করে উঠল হেমেন্দ্র, দ্বিতীয় ধাপ মানে ঠিক কী বোঝাতে চাইছেন আপনি? হেমেন্দ্রের প্রশ্ন শুনে একটু ভেবে বলতে শুরু করলো কনাথ সেন, প্রথম ধাপে আমি জানার চেষ্টা করেছিলাম যে সত্যিই কি কোনো অপ্রাকৃতিক কিছু ঘটেছে এই বাড়িতে বা প্রাচীকে ঘিরে। উত্তরে আমি জানতে পেরেছি যে এই রকমই একটা ব্যাপার সত্যিই চলছে। এবার কাল মানে মঙ্গলবার মোক্ষম জিনিসটা জানার চেষ্টা করব। সেটা হলো, কে বা কেন এসেছে প্রাচীর কাছে, কি তার উদ্দেশ্য। এটা জানতে পারলেই ব্যাপারটা সহজ হয়ে যাবে আমার কাছে। তখন আসবে তৃতীয় বা অন্তিম ধাপ, যেখানে
যে এসেছে তাকে ফেরত পাঠাতে হবে আমাকে। যদি কোনো বার্তা দেওয়াই উদ্দেশ্য হয়ে থাকে তাহলে সেই বার্তা আমি পৌঁছে দেব সঠিক জায়গায়, এবং বার্তা পৌঁছানোর সাথে সাথে যে এসেছে সে ফিরে যাবে তার নিজের জায়গায়। যদি বদ উদ্দেশ্যে এসে থাকে সে, তাহলে তাকে বাধ্য করব আমি ফিরে যেতে। এক্ষেত্রে খুব যে একটা বেগ পেতে হবে আমাকে তা নয়। তবে যদি প্রতিশোধ স্পৃহা নিয়ে সে এসে থাকে তাহলে তাকে ফেরত পাঠাতে খানিকটা কসরত করতে হবে আমায়। কিন্তু এই সব কিছু নির্ভর করছে এই দ্বিতীয় ধাপের ওপর, মানে কে বা কেন, এই দুটো প্রশ্নের ওপর। কনাথ সেনের কথা বুঝতে কারোরই অসুবিধা হলো না, বরং এতটাই সহজভাবে বোঝালো কনাথ সেন যে সবার মনের মধ্যে একটা কথা বেশ দৃঢ়ভাবে বসে গেল যে আর 2-3টে দিনের মধ্যেই সমস্যার সমাধান হয়ে যাবে। তাই চিন্তার যে গভীর ভাঁজগুলো ফুটে উঠেছিল সবার মুখের মধ্যে, সেগুলো যেন অনেকটাই মিলিয়ে গেল। এদিকে কথাগুলো বলেই কনাথ সেন ফিরল মিতার দিকে। আপনি চাচিকে এক্ষুনি একবার স্নান করিয়ে দিন, ওর কপালে যে কালো রংটাকে ছুঁয়ে দিয়েছিলাম সেটা যেন খুব ভালোভাবে মুছে যায়, সেটা খেয়াল রাখবেন। কনাথ সেনের কথা শেষ হতেই মিতা গান নেড়ে চাচিকে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। কিন্তু ঘর থেকে বেরোনোর আগের মুহূর্ত অবধি চাচি সেই একইভাবে তাকিয়ে রইল কনাথ সেনের দিকে, সেই শান্ত দৃষ্টিতে। যে অস্বস্তিটাকে সরিয়ে রেখেছিল কনাথ সেন সেটা যেন ওর মধ্যে আবার ফিরে এলো। তাই মনে মনে ঠিক করে নিল যে বাড়িতে পৌঁছে যখন বসবে সব কিছুকে নিয়ে আবার, তখন বোঝার চেষ্টা করবে চাচির এই দৃষ্টির ঠিক কী বার্তা দিতে চাইছে তাকে। ব্যাপারকে মনস্থ করে নিয়েই মাঝারি আকারের ব্যাগটা থেকে যা যা বার করেছিল সব কিছু দ্রুত হাতে ঢোকাতে শুরু করলো। এদিকে কনাথ সেনকে ফিরে যাওয়ার জন্য তোড়জোড় করতে দেখেই ব্যস্ত হয়ে উঠল হেমেন্দ্র। কাল সন্ধেবেলায় তাহলে আসছেন তো? হ্যাঁ, আজকের মতো কাল সন্ধে 6টার আগেই চলে আসবো আমি। কথাটা বলেই ব্যাগটাকে নিয়ে উঠে পড়লো কনাথ সেন। তারপর বলে উঠল হেমেন্দ্রের দিকে তাকিয়ে, ঘরটাকে এক্ষুনি ভালো করে পরিষ্কার করে নেবেন, কোনো দাগ যাতে না থাকে সেটা দেখবেন। কথাটা বলেই ঘর থেকে বেরিয়ে পড়ল কনাথ সেন। আর ও বেরিয়ে যেতেই ব্যস্ত হয়ে পড়ল হেমেন্দ্র, শচীন, নূপুর আর অরণ্য কনাথ সেনের কথা মতো ঘরটাকে পরিষ্কার করতে। খাবার ঘর থেকে সব আসবাবপত্র নিয়ে এসে ঘরটাকে ঠিকঠাক করে ফেলল। এদিকে মিতা আগেই চাচিকে স্নান করিয়ে নিয়ে চলে গিয়েছিল 3তলায়। তাই কাজ শেষ হয়ে যেতেই শচীন, নূপুর আর অরণ্য ফিরে গেল ঘোষাল বাড়িতে। এদিকে রাত অনেকটা হয়েছিল আর ময়নাও খাবার আগলে বসেছিল। তাই হাত মুখ ধুয়ে নিয়ে শচীন, অরণ্য আর নূপুর চটপট বসে পড়ল খেতে। তারপর খেতে খেতেই ময়নাকে সব কিছুই শোনালো শচীন আর নূপুর। যদিও সামান্য হুহা ছাড়া আর কোনো উত্তরই এলো না ময়নার কাছ থেকে, তবুও যা যা ঘটেছিল সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে শোনালো ওরা দুজন মিলে ময়নাকে। আসলে গত 15 বছর ধরে এটাই চলে আসছিল, ময়না যাতে অবসাদ কাটিয়ে জীবনের মূল স্রোতে ফিরে আসে সেই আশাতেই গত 15 বছর ধরে যা যা ঘুরতে থেকেছে চারিদিকে সব কিছুই ময়নাকে শোনাতে থেকেছে শচীন, নূপুর আর অরণ্য মিলে। ময়নাও শুনেছে সব কিছু চুপ করে, উত্তরও দিয়েছে হুঁ হাতে, কিন্তু ওইটুকুই ব্যাস। নিজেকে সব কিছু থেকে বিচ্ছিন্ন করার পর আর জীবনের মূল স্রোতে ফিরে আসার ইচ্ছাটুকুও কখনো হয়নি ময়নার। এদিকে সেই বিকেল থেকেই ধকল গিয়েছিল বলে খাওয়া দাওয়া সেরেই শুয়ে পড়ল শচীনরা সবাই। কিন্তু ঘন্টা খানেকেও কাটলো না, অনিকেতের ফোন এলো অরণ্যের ফোনে। এত রাতে ফোনের স্ক্রিনে অনিকেতের নামটাকে ফুটে উঠতে দেখেই তাড়াতাড়ি ফোনটাকে অন করে কানে চেপে ধরল অরণ্য। আর তারপরই ওর সারা মুখে ফুটে উঠল চিন্তার রেখা। যখন কথোপকথন শেষ করে ফোন বন্ধ করলো অরণ্য, তখন প্রথমে তার ঠিক কি করা উচিত কিছুই বুঝতে পারল না সে। তাই কিছুক্ষণ থম মেরে বসে রইল শুধু। তারপর ঘোর কাটতেই দৌড়লো শচীনের ঘরের দিকে। সবে সবে ঘুমটা এসেছিল শচীনের। এইরকম একটা সময় দরজায় করাঘাত শুনে চমকে উঠল সে। দরজায় করাঘাত শুনে মাথায় প্রথম যে চিন্তাটা এলো শচীনের সেটা হলো, আবার কি তাহলে চাচির কিছু হলো? সঙ্গে সঙ্গে কান খাড়া করলো শচীন, কিন্তু কুকুরদের করুণ চিৎকার কানে এলো না ওর। কিন্তু এর মধ্যেই অধৈর্য হয়ে আরও কয়েকবার দরজা পিটিয়ে ফেলেছে অরণ্য। তাই চটপট বিছনা থেকে নেমে দাঁড়ালো শচীন। এদিকে অভ্যাস মতো নূপুর একটা বই নিয়ে শুয়েছিল, কিন্তু বইতে কোনো মতেই মন বসাতে পারছিল না সে। সন্ধে থেকে যা যা ঘটেছিল সব কিছু যেন সিনেমার মতো ওর চোখের সামনে ঘুরে বেড়াচ্ছিল। এইরকম একটা সময় একটা দরজা ধাক্কানোর আওয়াজ ওর কানে এসে ঠেকতেই সজাগ হলো ও। এত রাতে কে দরজা ধাক্কাচ্ছিল সেটা বুঝতে তাই চটপট খাট থেকে নেমে দাঁড়ালো নূপুর।
তারপর ঘরের দরজা খুলে এগোলো আওয়াজটাকে অনুসরণ করে। কয়েক মুহূর্তের মধ্যেই বুঝতে পারল নূপুর যে কাকামণির ঘরের দরজায় কেউ ধাক্কাচ্ছিল। বোঝার সাথে সাথেই দৌড়লো নূপুর সেই দিকে। যখন শচীনের ঘরের সামনে এসে দাঁড়ালো নূপুর, তখন খোলা দরজা দিয়ে দেখতে পেল শচীন আর অরণ্যকে ঘরের ভেতরে। এত রাতে শচীনের ঘরে অরণ্যকে দেখে বুকটা যেন ধরফর করে উঠল নূপুরের। তাই চটপট করে ঘরে ঢুকে প্রশ্ন করল, কি হয়েছে কাকামণি? নূপুরের প্রশ্নের উত্তরে শচীন শুধু ইশারায় দেখিয়ে দিল অরণ্যকে। তারপর চিন্তিতভাবে এগিয়ে বসলো খাটের পাশে রাখা গদিয়াটা চেয়ারটায়। এদিকে শচীনের এহেন ব্যবহারে অধৈর্য হয়ে পড়ল নূপুর। তাই এক প্রকার চেঁচিয়ে উঠল অরণ্যের দিকে তাকিয়ে, কি হয়েছে বলবি তো? কনাথ সেনের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। অরণ্যের উত্তরটা শুনে কয়েক মুহূর্ত আর নূপুর মুখ থেকে কোনো কথা বেরোলো না। তারপর সম্বিত ফিরতেই একসাথে অনেকগুলো প্রশ্ন করে বসলো। সে কি, কখন, কিভাবে? প্রশ্নগুলো করেই হাঁপাতে লাগলো নূপুর। অরণ্য বেশ বুঝতে পারছিল নূপুরের অবস্থাটা, কারণ কনাথ সেনের অ্যাক্সিডেন্ট হয়েছে এই কথাটা অনিকেতের কাছ থেকে শোনার পর সেও ঠিক একইভাবে প্রশ্ন করেছিল অনিকেতকে। তাই নূপুরকে আর অপেক্ষা না করিয়ে বলতে শুরু করলো, জেঠুমনিদের বাড়ি থেকে গাড়ি নিয়ে বেরোনোর পর কিছুটা গিয়েই হাইওয়ে ধরেছিল কনাথ সেন। সেই হাইওয়েতে অ্যাক্সিডেন্ট হয়েছে। বেশ ভালো রকম চোট পেয়েছেন নাকি উনি। অ্যাক্সিডেন্টের পরও কিছুক্ষণ অবধি জ্ঞান ছিল ওনার। সেই সময় অ্যাক্সিডেন্ট স্পটে যারা পৌঁছেছিল তাদের মধ্যে থেকে একজনকে উনি ওনার ভাইপো মানে রিভুদার ফোন নাম্বার দিয়ে জানাতে বলেছিলেন। তারপর রিভুদাই ওনাকে হাসপাতালে নিয়ে যায় আর খবর দেয় অনিকেত দাকে। আজ যে আমাদের এখানে ওনার আসার কথা ছিল সেটা অনিকেত দাই জানিয়েছিল রিভুদাকে। এখন কেমন আছেন উনি? ভয় ভয় প্রশ্ন করে অরণ্যের দিকে তাকিয়ে রইল নূপুর। যা জানতে পারলাম তাতে মনে হচ্ছে ভালো নেই। অরণ্যের উত্তরটা শুনেই তাকালো নূপুর শচীনের দিকে। কি করবে কাকামণি? যাবে কি হাসপাতালে? হ্যাঁ নিশ্চয়ই, যেতে তো হবেই, কিন্তু তার আগে একবার বর্দার ওখানে যেতে হবে আমাদের। শচীনের কথা শেষ হতেই বলে উঠল নূপুর, আমি তৈরি হয়ে নিচ্ছি। না, তোকে যেতে হবে না, আমি আর অরণ্য যাচ্ছি। কথাটা বলেই উঠে দাঁড়ালো শচীন। তারপর কথার রেশ টেনে আবার বলে উঠল নূপুরের উদ্দেশ্যে, তুই মায়ের কাছেই থাক আর এই সব নিয়ে একদম চিন্তা করবি না, বুঝলি? শচীনের কথার উত্তরে ঘাড় নেড়ে হ্যাঁ বলল নূপুর। কিন্তু একটা প্রশ্ন ওর মাথার মধ্যে একভাবে ঘুরে বেড়াতে লাগলো। সেটা হলো, চাচিকে ঘিরে আছে যে অপ্রাকৃতিক শক্তি, সেই কি দায়ী কনাথ সেনের এই অবস্থার জন্য? আসলে কেউ লক্ষ্য করুক আর না করুক, নূপুর ঠিক লক্ষ্য করেছিল যে চাচি যখন শান্ত চোখে একভাবে তাকিয়েছিল কনাথ সেনের দিকে, তখন কনাথ সেনের চোখে মুখে একটা অস্বস্তি ফুটে উঠেছিল। চাচির শান্ত দৃষ্টি যে অস্বস্তিতে ফেলেছিল কনাথ সেনকে, সেটা তখন কিছুটা হলেও বুঝতে পেরেছিল সে। যা হোক, এইসব চিন্তাভাবনা করতে করতে হঠাৎই খেয়াল হলো নূপুরের যে শচীন আর অরণ্য হাসপাতালে যাবে বলে বেরিয়ে গেছে। তাই চটপট সদর দরজাটা বন্ধ করে দিয়ে এসে ঢুকলো নিজের ঘরে। তারপর গিয়ে দাঁড়ালো জানলাটার সামনে, আর দাঁড়াতেই দেখতে পেল শচীন আর অরণ্যকে হেমেন্দ্রের বাড়ির ফটকটার সামনে দাঁড়িয়ে থাকতে। কিছুক্ষণের মধ্যেই ফটকটা খুলে গেল আর হন্তদন্ত হয়ে শচীন আর অরণ্য ঢুকে গেল ভেতরে। ওরা ঢুকে যেতেই ফটকটা আবার বন্ধ হয়ে গেল, কিন্তু নূপুর ঠায় দাঁড়িয়ে রইল জানলাটার সামনে। প্রায় মিনিট 20 পরেই হেমেন্দ্রের বাড়ির ফটকটা আবার খুলে গেল, আর প্রায় সঙ্গে সঙ্গেই হেমেন্দ্রের বড় গাড়িটাকে বেরিয়ে যেতে দেখল নূপুর। গাড়িটা বেরিয়ে যেতেই জানলাটাকে বন্ধ করে দিল, কিন্তু জানলাটা বন্ধ করেই থমকে দাঁড়ালো নূপুর। জানলাটা বন্ধ করার সময় কিছু যেন একটা চোখে পড়েছিল ওর। কথাটা মাথায় আসতেই নূপুর ঝট করে খুলে ফেললো আবার জানলাটাকে। সাথে সাথে চাচির ঘরের সাথে লাগোয়া 3 তলার বারান্দাটার দিকে চোখ চলে গেল ওর। আর তখনই দেখতে পেল নূপুর সেই ছায়ামূর্তিকে, আগের চেয়ে যেন আরও কিছুটা স্পষ্ট। ভেতরে ভেতরে শিউরে উঠল নূপুর। বাড়িতে শুধু ও আর ওর মা আছে মনে হতেই কেমন যেন অসহায় লাগলো ওর। সাথে সাথে জানলাটাকে বন্ধ করে সরে এসে দাঁড়ালো নূপুর। তারপর বন্ধ জানলাটার পাশটাতে চুপ করে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। ভয়ে আতঙ্কে কেঁদে ফেলতে ইচ্ছা করছে ওর। চাচির কথাও বারবার মনে হতে লাগলো ওর, কিন্তু এই সময় ওর একার পক্ষে কিছুই করা সম্ভব নয় সেটা বুঝতে পেরে এসে বসলো বিছানাটাতে। তারপর সারাটা রাত ঠায় বসে রইল একভাবে। এদিকে টোটাল কেয়ার হসপিটালে পৌঁছেই অনিকেতের কাছ থেকে জানতে পারল হেমেন্দ্র, শচীন আর অরণ্য যে কনাথ সেনের অবস্থা ভীষণই খারাপ।
ডাক্তাররা নাকি কোনো রকমই আশা দিতে পারছে না। তাছাড়া কনাথ সেন যেভাবে মাথায় চোট পেয়েছেন তাতে ডাক্তারদের অনুযায়ী সে বাঁচলেও হয়তো সম্পূর্ণ সুস্থ কোনোদিনই হতে পারবে না। ওটা শোনার পর থেকে ঠিক যেন বিশ্বাস করে উঠতে পারছিল না হেমেন্দ্ররা কেউই, যে মানুষটা কয়েক ঘন্টা আগে সম্পূর্ণ সুস্থ ছিল তার যে বাঁচার আশা দিতে পারছেন না ডাক্তাররা, সেটা যেন কিছুতেই মেনে নিতে পারছিলেন না ওরা। তো এইসবের মাঝে যেটা হলো সেটা কল্পনাও বোধহয় ওরা করতে পারেনি। একটা বছর 18-19 মেয়ে হট করে সামনে এসে দাঁড়ালো হেমেন্দ্র, শচীন আর অরণ্যের। তারপর প্রায় ঝড়ের বেগে বলে গেল কয়েকটা কথা ওদের উদ্দেশ্যে। আপনাদের বিপদমুক্ত করতে গিয়েই আজ এই বিপদে পড়েছে আমার বাবা। আমার বাবার যদি কিছু হয়ে যায় তার জন্য দায়ী থাকবেন আপনারা। হেমেন্দ্র, শচীন আর অরণ্যের বুঝতে অসুবিধা হলো না যে এটা কনাথ সেনের মেয়ে। মাথায় ঢুকলো না ওদের তিনজনের। কনাথ সেন এই ধরনের কাজ হামেশাই করে থাকে, তার কাছে এটা নতুন কিছুই নয়। তাহলে কেন এই দোষারোপ? কিন্তু মেয়েটাকে যেন কেউই শান্ত করতে পারছিল না। কনাথ সেনের ভাইপো রিভু ছাড়া আরও 2-3 আত্মীয় স্বজন ওকে বোঝানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিল, কিন্তু ও সেই এক কথাই বলে যাচ্ছিল। শেষে আর থাকতে না পেরে মেয়েটার উদ্দেশ্যে বলে উঠল হেমেন্দ্র, দেখো মা, আমি তোমার মনের অবস্থা বেশ ভালো বুঝতে পারছি, কিন্তু এটা একটা অ্যাক্সিডেন্ট। বিশ্বাস করো মা, এর জন্য আমরা দায়ী নই, আপনারাই দায়ী। আপনাদের বাড়ির মানুষের পাপের শাস্তি পাচ্ছে আমার বাবা। মানে? অবাক হয়ে প্রশ্ন করলো হেমেন্দ্র। হেমেন্দ্রের প্রশ্ন শুনে একটু যেন শান্ত হলো মেয়েটা। তারপর একটু চুপ করে থেকে বলতে শুরু করলো, আপনাদের বাড়িতে যাওয়ার সময় আমার বাবা বলেছিল যে ফিরতে একটু দেরি হবে, কিন্তু 10টা বেজে যেতেও যখন বাবা ফিরলো না তখন বাবাকে ফোন করেছিলাম আমি। সেই সময় বাবা ফোন তুলে বলেছিল যে আরও আধ ঘন্টা থেকে 45 মিনিট মতন লাগবে ফিরতে। কিন্তু সেই সময় বাবার গলা শুনে আমার যেন কেমন অন্যরকম লেগেছিল। তাই বাবাকে আবার একটা প্রশ্ন করেছিলাম যে বাবা তখন কোথায়। উত্তরে বাবা বলেছিল যে হাইওয়েতে আছে, গয়া মোড় থেকে মিনিট 5-এর দূরত্বে। সেই সময় বাবার কথা শুনে আমার খুব অবাক লেগেছিল, কারণ গয়া মোড় থেকে আমাদের বাড়ির দূরত্ব মিনিট 7-এর। সেই অনুযায়ী বাবার খুব জোর হলেও মিনিট 15-র মধ্যেই বাড়ি ঢোকা উচিত, কিন্তু বাবা বলেছিল যে আরও আধ ঘন্টা থেকে 45 মিনিট মতো লাগবে ফিরতে। আমি যখন এই নিয়ে বাবাকে প্রশ্ন করবই ভাবছিলাম তখন বাবা নিজে থেকেই বলে উঠেছিল কিছু কথা। বেশ আতঙ্কিত গলায় সেই সময় বাবা জানিয়েছিল আমায় যে কোনো অতৃপ্ত আত্মা ভয়ঙ্কর প্রতিরোধ স্পৃহা নিয়ে ফিরে এসেছে। অনিকেতের বাড়ির কেউ সাংঘাতিক কোনো পাপ করেছে, আর সেই পাপের শাস্তি দিতেই এসেছে সে। বাবার এই কথাগুলো শুনে আমি প্রশ্ন করেছিলাম বাবাকে যে হঠাৎ করে এই সব কথা কেন শোনাচ্ছে বাবা আমাকে, কারণ বাবা এই সব থেকে সবসময় আমাকে দূরে রেখেছে। আমার প্রশ্ন শুনে বলেছিল বাবা যে তার চোখের সামনে নাকি বারবার অন্ধকার নেমে আসছে। সেই অতৃপ্ত আত্মা বারবার চেষ্টা করছে বাবাকে তার কথাগুলো শোনাতে, তাই গাড়ি ভালো করে চালাতেই পারছে না বাবা। শুনে ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। আমি বলেছিলাম বাবাকে যে যতটা সম্ভব যেন আস্তে গাড়ি চালায়। শুনে বলেছিল বাবা যে এই অতৃপ্ত আত্মা ভীষণ রকম রেগে গেছে নাকি বাবার ওপর, কারণ বাবা তার প্রতিশোধ নেওয়ার রাস্তায় বাধা হয়ে দাঁড়িয়েছে। এই কথার পরই ফোনের কানেকশান কেটে গিয়েছিল। তারপর প্রায় 1 ঘন্টা পর ফোন পেয়েছিলাম রিভুদার কাছ থেকে। তখনই বাবার অ্যাক্সিডেন্টের কথা জানতে পেরেছিলাম আমি।